হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের ক্লাসে আলোচনা করব সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সেটা হলো রাজপুত রাজবংশ নিয়ে। বিশেষভাবে যেটা উল্লেখযোগ্য সেটা হলো আজমিরের চৌহান বংশ। অর্থাৎ এই যে রাজপুত রাজবংশ অর্থাৎ রাজপুত কারা, এটা নিয়ে আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যভাগে কিন্তু এই রাজপুতদের একটা প্রভাব বিশেষভাবে কিন্তু প্রভাব পড়েছিল এবং বিশেষ একটা প্রভাব ছিল এবং বিভিন্ন যে রাজপুত বংশগুলি রয়েছে সেগুলির নাম নিয়েও আলোচনা করেছিলাম। যার মধ্যে একটি উল্লেখযোগ্য যে বংশ ছিল সেটা ছিল কিন্তু আজমিরের চৌহান বংশ। আরও বিভিন্ন বংশ রয়েছে কিন্তু প্রথমত যেটা বিশেষভাবে উল্লেখযোগ্য সেটা হচ্ছে আজমিরের চৌহান বংশ। এই চৌহান বংশ নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। দেখো এক্ষেত্রে কি বলা হয়েছে যে রাজপুত যে রাজবংশগুলি ছিল সেই রাজবংশগুলির মধ্যে আজমিরের চৌহান বংশ ছিল উল্লেখযোগ্য। প্রথমেই বললাম আজমিরের যে চৌহান বংশ ছিল সেটা কিন্তু এই রাজপুত বংশগুলির যে সমস্ত রাজবংশগুলি রয়েছে সেগুলির মধ্যে কিন্তু একটা প্রধান বা উল্লেখযোগ্য রাজবংশ বা বংশ ছিল। তাহলে আজমিরের চৌহানগণ চতুর্থ বিগ্রহ যে রাজের আমলে এক শক্তিশালী জাতিতে পরিণত হয়েছিল। তাহলে আজমিরের যে চৌহানগণ ছিল কখন একটা শক্তিশালী জাতিতে পরিণত হয়েছিল? যে চতুর্থ বিগ্রহ রাজের আমলে কিন্তু এক শক্তিশালী জাতিতে পরিণত হয়েছিল। এবং চতুর্থ বিগ্রহ রাজ দিল্লি, পূর্ব পাঞ্জাব, দক্ষিণ রাজপুতানা প্রভৃতি স্থানগুলি জয় করেন এবং যে চৌহান শাসনকে কিন্তু বিস্তৃত করেন। তাহলে চতুর্থ বিগ্রহরাজ কি করলেন? যে তার যে চৌহান যে শাসন রয়েছে সেই শাসনকে কিন্তু শাসন ব্যবস্থাকে বা শাসনকে কি করলেন? বিস্তৃত করলেন। কি করে? দিল্লি, পূর্ব পাঞ্জাব, দক্ষিণ রাজপুতানা প্রভৃতি স্থানগুলি জয় করার পর তিনি কি করলেন? চৌহান যে শাসন রয়েছে সেই শাসনকে কিন্তু সুবিস্তৃত কিন্তু করলেন। এছাড়াও কি বলা হয়েছে? এর পরবর্তী শাসক হলেন যে দ্বিতীয় পৃথ্বীরাজ এবং সোমেশ্বর। তাহলে এই যে চতুর্থ বিগ্রহরাজের পরবর্তী শাসক কারা ছিলেন? এই দ্বিতীয় পৃথ্বীরাজ এবং হচ্ছে যে সোমেশ্বর। এছাড়াও বলা হয়েছে যে চৌহান বংশের যে শ্রেষ্ঠ শাসক ছিলেন কিন্তু তৃতীয় পৃথ্বীরাজ। তাহলে আমরা এতক্ষণ জানলাম যে চতুর্থ বিগ্রহরাজের নাম শুনলাম, দ্বিতীয় পৃথ্বীরাজের নাম শুনলাম, সোমেশ্বরের নাম শুনলাম, কিন্তু চৌহান বংশের যে সর্বশ্রেষ্ঠ যে শাসক ছিলেন তিনি ছিলেন হচ্ছে তৃতীয় পৃথ্বীরাজ। তিনি উত্তর ভারতে কিন্তু ছোট ছোট রাজ্যগুলিকে পরাস্ত করেন এবং চৌহান সাম্রাজ্য পূর্ব পাঞ্জাব পর্যন্ত কিন্তু বিস্তৃত করেন। তাহলে যে চতুর্থ বিগ্রহরাজ ছিলেন তিনি কি করেছিলেন? যে পূর্ব পাঞ্জাব, দক্ষিণ রাজপুতানা, দিল্লি প্রভৃতি স্থানগুলিকে জয় করেছিলেন এবং তার শাসনকে বিস্তৃত করেছিলেন। এবং যে তৃতীয় পৃথ্বীরাজ ছিলেন তিনি কি করেছিলেন? উত্তর ভারতের যে ছোট ছোট যে সমস্ত রাজ্যগুলি ছিল সেই রাজ্যগুলিকে পরাস্ত করলেন। তারপর তিনি কি করলেন? চৌহান সাম্রাজ্য পূর্ব পাঞ্জাব পর্যন্ত কিন্তু যে বিস্তৃত করলেন। এছাড়াও বলেছে তৃতীয় পৃথ্বীরাজকে উত্তর ভারতের শেষ শক্তিশালী কিন্তু হিন্দু রাজা বলে কিন্তু অভিহিত করা হয় বা মনে করা হয়। তাহলে উত্তর ভারতের যে শেষ শক্তিশালী হিন্দু রাজা কাকে বলা হয়ে থাকে? তৃতীয় পৃথ্বীরাজকে কিন্তু বলা হয়ে থাকে। এছাড়াও বলা হয়েছে 1178 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি যে ছিলেন চালুক্যদের যে চালুক্য রাজ্য আক্রমণ করলেন এবং 1191 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি পুনরায় ভারত আক্রমণ করলেন এবং তরাইনের যুদ্ধ প্রথম। এখানে প্রথম কেন বলা হয়েছে? কারণ 1191 খ্রিস্টাব্দে কিন্তু তরাইনের প্রথম যুদ্ধ কিন্তু সংগঠিত হয়েছিল। কার মধ্যে সংগঠিত হয়েছিল? যে মোহাম্মদ ঘুরি ছিলেন তিনি কি করলেন? আবার পুনরায় ভারত আক্রমণ করলেন এবং যে তৃতীয় পৃথ্বীরাজ ছিলেন তার সঙ্গে কিন্তু মোহাম্মদ ঘুরির যে যুদ্ধ হয়েছিল এটাই কিন্তু তরাইনের প্রথম যুদ্ধ নামে পরিচিত। যার জন্য এখানে বলা হয়েছে 1191 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি পুনরায় ভারত আক্রমণ করেন এবং তরাইনের তরাইনের প্রথম যুদ্ধে কি হয়? পৃথ্বীরাজ চৌহানের মুখোমুখি কিন্তু হন। তাহলে কি হয়? প্রথম তরাইনের যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজ মোহাম্মদ ঘুরিকে কি করলেন? পরাজিত করলেন। তাহলে তরাইনের যখন প্রথম যুদ্ধ হলো সেই প্রথম যুদ্ধে কি হলেন? তৃতীয় পৃথ্বীরাজ মোহাম্মদ ঘুরিকে কি করলেন? পরাজিত করলেন। কিন্তু তরাইনের দ্বিতীয় যুদ্ধ সালটা ছিল 1192। তাহলে 1191 খ্রিস্টাব্দে কি হলো? মোহাম্মদ ঘুরি যখন পুনরায় ভারত আক্রমণ করলেন তখন তার সঙ্গে তৃতীয় পৃথ্বীরাজের যুদ্ধ হলো। সেই যুদ্ধটা তরাইনের প্রথম যুদ্ধ নামে পরিচিত এবং সেই যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজ কি করলেন? মোহাম্মদ ঘুরিকে পরাজিত করলেন।
এবং যখন তরাইনের দ্বিতীয় যুদ্ধ হলো কত সালে হয়েছিল, ঠিক তার এক বছর পর অর্থাৎ 1192 খ্রিস্টাব্দে, তখন কি করলেন, মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজকে পরাজিত করেন এবং এই যুদ্ধের মাধ্যমে কি হয়, ভারতে তুর্কি শাসনের কিন্তু সূত্রপাত হয়েছিল। তাহলে তরাইনের দ্বিতীয় যুদ্ধে যখন মোহাম্মদ ঘুরি তৃতীয় পৃথ্বীরাজকে পরাজিত করলেন, তারপরেই কি হয়, এই যুদ্ধের মাধ্যমেই কিন্তু ভারতে তুর্কি শাসনের সূচনা হয়েছিল। তাহলে তুর্কি শাসনের যে সময়কালটা বা সূচনা যে হয়েছিল সেই সময়সীমাটা ছিল হচ্ছে 1192 খ্রিস্টাব্দ। এখন এই যে যখন তরাইনের এই দ্বিতীয় যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজকে মোহাম্মদ ঘুরি পরাজিত করেন, ঠিক সেই সময় থেকেই কিন্তু যে এই যুদ্ধের পর থেকেই কি হয়, ভারতে কিন্তু এই তুর্কি যে শাসনের সূচনা কিন্তু শুরু হয়ে থাকে। তাহলে আজমিরের যে চৌহান বংশ ছিল, অর্থাৎ কোন কোন এখানে শাসক গুরুত্বপূর্ণ ছিল, বিশেষভাবে শ্রেষ্ঠ শাসক কে ছিল, সেই নিয়েই কিন্তু আজকের ক্লাস আমার এতটাই ছিল। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, আমাদের থেকে নোটসপত্র নেবে, সাজেশন নেবে, তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার হলো 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এবং তোমরা যারা ভাবছো আমাদের থেকে মেজরের কোর্সটা নেবে, তাদের জন্য বলে রাখি আমাদের এখানে কিন্তু মেজরের যে কোর্স ফি সেটা কিন্তু শুধুমাত্র 99 টাকা। এই 99 টাকার বিনিময়ে তোমরা যারা আমাদের থেকে সেই মেজরের কোর্সটা পারচেস করবে, তারা তার সাথে কিন্তু মাইনরের যে প্যাকেজটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছ। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে। তাহলে আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।